বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি এই চ্যানেলের হোস্ট। সবাইকে প্রথমেই দিওয়ালির শুভেচ্ছা জানাই। আজকে দিওয়ালি, গতকাল ছিল কালী পুজো। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে আসছেন, আমাদের কন্টেন্ট চেক করতে পারেন, পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ক্লাসিক অ্যান্ড কন্টেম্পোরারি লিটারেচার নিয়ে এখানে কথাবার্তা হয়। পুরনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক। তো থাম্বনেল দেখে যেটা প্রথমেই বুঝেছেন সেটা হচ্ছে যে আজকে সেই আলোচনা, যে আলোচনার ভিডিওটা বহুদিন ধরে করতে পারছিলাম না, নানা রকম কাজের চাপে এবং উৎসবের মেজাজে এবং অন্যান্য রকম ভিডিও শ্যুট করতে গিয়ে সেটা আর হচ্ছিল না। প্রথমে জিনিসটা যারা জানেন না, নিশ্চয়ই এমন মানুষ থাকতেই পারেন যারা অ্যাকচুয়ালি জানেন না যে কী বিষয় নিয়ে কথাবার্তা, তাদের জন্য ব্যাপারটা একটু খোলসা করে দিই। 28শে সেপ্টেম্বর এই সময়ের রবিবারের যে এক্সট্রা পেজ থাকে, রবি বারোয়ারি, যেরকম আনন্দবাজারের রবি বাসরীয় থাকে, রবি বারোয়ারিতে একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা বিশাল সাক্ষাৎকার বেরিয়েছিল, দেখতে পাচ্ছেন। শুধু এই পাতাটা নয়, এর পরের পাতাতেও সেই সাক্ষাৎকার রয়েছে এবং এই একটা ইস্যুতেই কিন্তু সাক্ষাৎকারটা শেষ হয়নি। ওটা ছিল 28শে সেপ্টেম্বরের পেপার, আর এটা হচ্ছে 5ই অক্টোবরের পেপার। রবি বারোয়ারি সেম। তো এখানে গিয়ে সাক্ষাৎকারটা শেষ হয়। দুটো পাতা মিলিয়ে বিশাল সাক্ষাৎকার, এবং এই সাক্ষাৎকার ঘিরে যাবতীয় বিতর্ক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শীর্ষেন্দুবাবু বেশ কিছু এখানে মন্তব্য করেছেন, যে মন্তব্যগুলো সাধারণ মানুষ, মানে জনসাধারণ, আমরা আর কি সবাই ইনক্লুডেড, তারা মেনে নিতে পারেননি। তাদের একটা অংশ মেনে নিতে পারেননি, কেউ কেউ আবার একটু ওনার হয়ে ওনাকে একটু সাপোর্টও দিচ্ছেন। কিন্তু বেশিরভাগ মানুষই যেটা দেখলাম যে ভয়ানক ক্ষুব্ধ, রুষ্ট এবং আহতও হয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্যে, তার কিছু রিফ্লেকশনসে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যাপারটা খুব জটিল, তার কারণ হচ্ছে যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটদের গল্প, মানে কিশোরীদের জন্য যে উপন্যাস, যেটাকে অদ্ভুতরে সিরিজ বলা হয়, সেখান থেকে পড়া শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরিণত মনস্কদের জন্যে, বড়দের জন্য যে উপন্যাস বা গল্প, সেই সব পড়তে পড়তে আমরা যে একটা সারা জীবন মোটামুটি পড়ে ফেললাম, আমাদেরও একটা মিনিমাম এজ হয়ে ম্যাচুরিটিতে পৌঁছিয়েছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায় কিন্তু সমকালীন লেখকদের মধ্যে অন্যতম বড় লেখক, এবং আমাদের বইপত্র পড়া, মনন ইত্যাদির মধ্যে উনি রয়েছেন। এবার তার কাছ থেকে যখন কিছু মন্তব্য আসে, সেটাকে সঠিক পার্সপেক্টিভে দেখা খুব দরকার। তো আমরা এখন সেটাই করব। যে অ্যাপ্রোচটা আমরা নেব সেটা হচ্ছে, এত বড় যে দুটো ডিফারেন্ট সংখ্যার রবি বারোয়ারিতে বেরোনো যে এই সাক্ষাৎকার, তার মধ্যে কি সব ভালো বলে দেবো? সব ভালো তো অবশ্যই বলতে পারবো না, কিন্তু সব খারাপ কি বলে দেবো? এরকম নিজে আর ক্রিয়েকশন দেবো না। আমরা পুরো সাক্ষাৎকারটাকেই বিশ্লেষণ করব। তার মধ্যে থেকে ভালো কিছু থাকলে সেটাকেও আমরা নেব, তার কারণ তার মানের লেখকের কাছ থেকে তিনি যখন এত বড় সাক্ষাৎকার দেন, তখন সেখান থেকে অনেক কিছু নেওয়ার, আত্মীকরণের জায়গা থাকবে। আমরা সেই জায়গাটা অবশ্যই দেখব, এবং সাক্ষাৎকারটা যেরকমভাবে বেরিয়েছে সেই ফ্লোতেই যাওয়ার চেষ্টা করব। গিয়ে উনি যেখানে এই মন্তব্যগুলো করেছেন, যেটা নিয়ে বিতর্ক, সেই মন্তব্যগুলোকেও দেখব, পার্সপেক্টিভে দেখব, এবং একটা ফ্লোতে দেখব। আউট অফ কনটেক্সট তুলে এনে ব্যক্তি আক্রমণে চলে যাব না। তো সেইভাবেই আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করব, এবং সেখানে দেখব যে সেই মন্তব্য ভালো না খারাপ না কী ব্যাপার সেটা থাকবে। আরও কিছু ডিসক্লেমার দিয়ে দেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা কোনো রোস্টিংয়ের চ্যানেল নয়, যার ফলে আমরা যদি শীর্ষেন্দুবাবুর কোনো মন্তব্য আমাদের খারাপ লাগে, সেটা নিয়ে যদি কথা বলি, সেটা রোস্টের মতন হবে না। রোস্টিং আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার মনে হয় খুব নিচু দাগের একটা ব্যক্তি আক্রমণ, এর মধ্যে গঠনমূলক কিছু থাকে না। তো সুতরাং রোস্টিং ধরনের কোনো কিছু এখানে হবে না। যদি কেউ মনে করেন যে সেরকম হবে, উত্তেজিত গলাবাজি বা অশ্লীল শব্দ প্রয়োগ, না, আমাদের চ্যানেলে সেরকম কিছু হয় না এবং হবেও না। তো রোস্টিং হবে না, কিন্তু যেটা হতে পারে যদি প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। গঠনমূলক সমালোচনা তো অবশ্যই চলতে পারে, এবং সেটাই হচ্ছে ভদ্র পদ্ধতি। গঠনমূলক সমালোচনা থেকে যে করছে সেও চিন্তাভাবনা করে, যার উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা, সেও যদি সেটা শোনে, তার কাজে লাগতে পারে। এটাই হচ্ছে গঠনমূলক সমালোচনা। তো সেটা প্রয়োজন হলে সেটা অবশ্যই হতে পারে। যা কিছু বলবো সেটা ব্যক্তিগতভাবে একান্তই আমার চিন্তাভাবনা, যেটা আমার ঠিক বা ভুল বলে মনে হবে সেটাই আমি বলবো। অবভিয়াসলি চ্যানেল আমার, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমার বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কোনো
বক্তব্যের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। ইনফ্যাক্ট মানে একমত যে হতে হবে এর কোনো ব্যাপারই নেই, এবং সেটাই ডেমোক্রেসি যে আমি একটা কথা বলবো আপনারা অন্য একটা কথা ভাববেন একই বিষয়ে, সেটাই ডেমোক্রেসি, সেটাই ক্লাসিক্যাল ফর্ম অফ ডেমোক্রেসি, যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে একটা ঘটনাকে এক্সপ্লেন করতে পারেন এবং তো তারপরেও এক বাড়িতেই থাকতে পারেন, অর্থাৎ এক দেশে থাকতে পারেন। তো সুতরাং মতের অমিল হতেই পারে, মত একান্ত এক ব্যক্তিগতভাবে আমার যেটা বললাম। আপনার যদি মনে হয় যে আমার মতের সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না, বা শীর্ষেন্দুবাবু যেটা বলেছেন তার সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না, তাহলে অবশ্যই তার প্রতিবাদ করবেন, কমেন্ট করবেন যে কোন জায়গাটা পছন্দ হলো না। শীর্ষেন্দুবাবুর ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই, কিন্তু সেই প্রতিবাদ যেন এবং সেই কথাগুলো যেন যুক্তির উপরে ভিত্তি করে হয়, শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে না হয়। আর মতামত জানানোর সময় অশ্লীল শব্দের প্রয়োগ করবেন না, সেটা এই চ্যানেলে করে খুব লাভ কিছু হবে না আর কি। তো এইগুলোই হচ্ছে বলার। এবারে চলুন ইন্টারভিউটার মধ্যে ঢুকে পড়ি, আস্তে আস্তে করে এগোতে থাকবো। প্রথম কথা হচ্ছে যে শুরু করবো আমরা 28শে সেপ্টেম্বরের ইন্টারভিউটা দিয়ে। কোথায় চলে গেল? 28শে সেপ্টেম্বরের এটা ফ্রন্ট পেজ ইন্টারভিউ পুরো, তারপর 4 নম্বরের পাতাতেও আছে। এই ইন্টারভিউটার যেটা হেডিং রয়েছে, বেগুন খুঁজতে বসেছি, ঢ্যাঁড়স খুঁজলে হবে? তো কোনটা বেগুন কোনটা ঢ্যাঁড়স সেটা তো আমরা যাব অবশ্যই। তার আগে বলি যে সাক্ষাৎকারটি নিয়েছেন হচ্ছে কনিষ্ক ভট্টাচার্য। তো চলুন এবার দেখা যাক এক করে কোথায় বেগুন, ঢ্যাঁড়স ইত্যাদি ইত্যাদি কোথায় কী আছে সেগুলোর মধ্যে ঢুকে পড়ি এবারে। সাক্ষাৎকারের একেবারে শুরুতেই কনিষ্ক ভট্টাচার্য, প্রথমেই তোলেন ঘুন পোকার প্রসঙ্গ, এবং ঘুন পোকা শীর্ষেন্দুবাবুর বাদবাকি লেখাগুলোর মধ্যে একদম অন্যরকম, একদম প্রথম লেখা, খুব একটা বিক্রি হয়নি সেই সময়, অন্তত কেউ খুব একটা পড়ে দেখেনি, কিন্তু ঘুন পোকা বেশ ব্যতিক্রমী একটা উপন্যাস ছিল। এবং ঘুন পোকা পড়লে সেখানে যে একটা বিদ্রোহী একটা ব্যাপার ছিল, একটা সিস্টেমকে চ্যালেঞ্জ করার ব্যাপার ছিল, যেটা পড়লে কিন্তু মনে হয় যে শীর্ষেন্দুবাবু হয়তো সেই ধরনের লেখাই লিখবেন, কিন্তু আলটিমেটলি কেন, উনি দ্বিতীয় উপন্যাস থেকে কিন্তু ঘুন পোকা ধরনের উপন্যাস আর লেখেননি। ওটা তার জীবনে একমাত্র উপন্যাস যেখানে উনি বেশ বিদ্রোহী লেখক হিসাবে উঠে এসেছিলেন আমাদের কাছে, এবং ওই সিস্টেমের বিরুদ্ধে কথা বলা, সিস্টেমকে অপছন্দ করা, সেই সব কথাবার্তা এসছে। তারপরে উনি বিভিন্ন দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে ছোটোবেলা থেকে কীভাবে বইপত্র উনি পড়াশোনা করেছেন। তাদের বাড়ি, আদি বাড়ি ময়মনসিংহ, বাংলাদেশের, সেখানে 2 আলমারি ভর্তি বই ছিল। তিনি সেই 2 আলমারি ভর্তি বই পড়ে ফেলেছিলেন, এবং সেই সময় কিন্তু যেহেতু টাকা পয়সার একটা সমস্যা ছিল এবং বই খুব একটা পড়ার চল ছিল না, খুব একটা বই কিনে দেওয়া হতো না বাচ্চাদের, তো তার কাছে কিন্তু ওই 2 আলমারি ভর্তি বই, এটাই কিন্তু তার পাঠক জীবনের শুরু। যে কোনো সময় বই তিনি কিনতে পেতেন না। আগাথা ক্রিস্টি প্রচুর পড়েছেন, আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি, এছাড়া বঙ্কিম, পেপারে শারদীয়া পত্রিকায় প্রতি বছর তখন একটা করে উপন্যাস বেরোতো, একদম শারদীয়ার তখন প্রথম দিককার ইতিহাস, সেই উপন্যাসগুলো পড়তেন। এইভাবে আস্তে আস্তে পাঠক হিসাবে যেটুকু সামনে ছিল সেইভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। অস্কার ওয়াইল্ড পড়েছেন, কমপ্লিট প্লেজ অফ বার্নার্ড শ, কমপ্লিট প্লেজ অফ শেক্সপিয়ার, এইগুলো তিনি পড়েছেন। শেক্সপিয়ারটা তার কাছে একটু কঠিন লেগেছিল, সেটা খুবই স্বাভাবিক। শেক্সপিয়ারের ইংরাজি পড়া ইজ ভেরি ডিফিকাল্ট, সহজ একেবারেই নয় আর কি, ইংরাজির টাইপটাই অন্যরকম। তারপরে বড় হয়ে আস্তে আস্তে তিনি দস্তয়েভস্কি পড়েছেন, টলস্টয়, চেকভ, গোগোল, এই সবগুলো পড়ে ফেলেছেন। টমাস মান সম্বন্ধে লিখেছেন। টমাস মান, সত্যিকার বলতে গেলে টমাস মানের রিডার এখন আর নেই বলে উনি দুঃখ প্রকাশ করেছেন। তিনি ইউলিসিসের কথা বলেছেন, জেমস জয়েসের ইউলিসিস তিনি তখন সেই মুহূর্তে পড়েননি, কিন্তু ডাবলিনার্স পড়েছিলেন এবং কাফকা পড়েছেন। আমার কাছে এই বইগুলো প্রায় সবই আছে, আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যানা কারেনিনা। এই বইয়ের তো আর ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু নেই, টলস্টয়ের ক্লাসিক। এবং সুনীল গাঙ্গুলির মোস্ট ফেভারিট বুক এভার ছিল হচ্ছে অ্যানা কারেনিনা। এটা আমার 2004 কেনা বই, বহু পুরনো স্মৃতি। যাই হোক, এটা হচ্ছে লিও টলস্টয় হলো। আপাতত এটা এখনও আমার পড়া হয়নি, পড়ছি আর কি, সেটা দেখে এলাম। দস্তয়েভস্কির কিনলে এই এডিশনটা কিনবেন, এই ট্রান্সলেশনটা সবথেকে ভালো। টমাস মান, যেটা এখন যার লেখা এখন খুব একটা পড়া হয় না, পড়া অ্যাপ্রিসিয়েট করার মতন লোক বিপজ্জনকভাবে কমে আসছে, তার ডেথ ইন ভেনিস,
এইটা ডাবলিনার্স, যেটা উনি পড়েছিলেন, জয়েসের অসাধারণ লেখা। কাফকার সব বই আমার কাছে আছে, হাতের কাছে এটা রয়েছে, বাদবাকিগুলো আমার কাছে রয়েছে, সবগুলোই পড়া, গোগল পড়া, চেকভ সবই পড়া, কিন্তু সেগুলো আমার কাছে আরও একটু ভিতরে ঢোকানো রয়েছে ছাগোটা। তো এই জায়গাটা পর্যন্ত উনি এসেছিলেন আর কি। এর পরের প্রশ্নে উঠে আসে প্রথাগত পড়াশোনা, মানে সাহিত্য নিয়ে প্রথাগত পড়াশোনার প্রতি তার কী মনোভাব। তাতে উনি একটা জিনিস বলেন, আমি কোট করছি, কোট আনকোট করে দেবো। তিনি বলেছেন যে, কোট, তাহলে সিলেবাস তুমি জানো, ওই সিলেবাস তোমায় সাহিত্যমুখী করে না। সিলেবাসটা হচ্ছে একটা শুকনো ব্যাপার, বিচার বিশ্লেষণ আছে, আর অধ্যাপকদের যা শেখানো হয় কতকগুলো তাদের প্রথাসিদ্ধ মাপকাঠি আছে। একটা উপন্যাসের মধ্যে এটা চাই সেটা চাই, কার প্রভাব আছে, অমুক আছে তমুক আছে, এই রকম আনকোট। প্রথাগত পড়াশোনার প্রতি তার খুব একটা যে ভক্তিশ্রদ্ধা আছে সেটা বলা যায় না, এবং সিলেবাস সাহিত্যমুখী করে না এই কথাটার সঙ্গে আমি একদম একমত। অনেকে একমত নাও হতে পারেন। আমারও মনে হয়েছে, আমি যেরকম প্রচুর বই পড়ি বা প্রচুর বই কিনেছি পড়ার জন্য এবং লাইব্রেরি করে তোলার জন্য, একেবারে যে যখন পড়াশোনা করছিলাম 9, 10, 11, 12, যখন আমরা এমনি আস্তে আস্তে করে সাহিত্যের ছোট গল্প আসতে শুরু করে, একেবারে যে খারাপ লেগেছিল তা নয়, কিন্তু আমার কোথাও একটা মনে হয়েছিল যে সেই যতটুকুই ভালো লাগা বা যতটুকুই যা খারাপ লাগা ছিল, তারপরে কি অ্যাকচুয়াল সাহিত্যকে অ্যাপ্রিসিয়েট করার জন্য পরবর্তী সময়তে আমি অ্যাকচুয়াল সাহিত্যকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করি। সেই সময় কিন্তু অনেকটাই মুখস্থ করে স্যার নোট দিচ্ছেন, এই ভাব সম্প্রসারণ, এই সারসংক্ষেপ, নামকরণের সার্থকতা ইত্যাদি, এই চরিত্র কেন বলল, ওই 2+2+4+10, এই আবর্তের মধ্যে ছিলাম। তো এই কথাটা আমি মোটামুটি মানি যে মানে পড়াশোনা যখন করি তখন হয়তো অ্যাকচুয়ালি সাহিত্যকে অ্যাপ্রিসিয়েট করার মতো স্টেজে আমরা পৌঁছাতে পারি না, সেটা লেটার ইয়ার্সে গিয়ে হয়। তো তর্কযোগ্য ব্যাপার। যা হোক, এরপরে একটা জায়গা আমার একটুখানি খটকা লেগেছে প্রথমবারের জন্য। সুকুমার সেনের নাম আপনারা জেনে থাকবেন। সুকুমার সেনের এই গল্প সংগ্রহটা আমার কাছে রয়েছে, যথেষ্টই মোটা। এই বইটার দাম যদ্দূর সম্ভব 1000 টাকা। 1000 টাকা কোথায় দেখছি, হ্যাঁ 1000 টাকা। সুকুমার সেন ছিলেন বিখ্যাত ভাষাবিদ, ছোট গল্পকার, ঔপন্যাসিক ইত্যাদি ইত্যাদি, ভীষণই গুণী ব্যক্তিদের মধ্যে, বাঙালি গুণী ব্যক্তিদের মধ্যে একজন। এবার তার সম্বন্ধে শীর্ষেন্দুবাবু কিছু অবজারভেশন দিয়েছেন আর কি, সেটা আমি কোট করে বলছি। প্রথম কোটটা, সুকুমার সেন তার মত বলেছেন, তারা প্রভাব খোঁজেন, কিন্তু ব্যাপারটা তা নয়। দেবদাসের মধ্যে বঙ্কিমচন্দ্রের কোনো প্রভাব নেই। দেবদাস সম্পূর্ণ আলাদাভাবে লেখা, তার মধ্যে ভালো মন্দ যাই থাক, কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রভাব আছে। এটা আমার মনে হয় অধ্যাপকেরা জোর করে বার করেছেন, এটা তাদের বার করতে হবে আর কি। এভাবে না বললে হবে না, তার কারণ ওটাই হচ্ছে আলোচনার মাপকাঠি। এরকম আমি দেখেছি, যেমন নিকোলের দ্য থিওরি অফ ড্রামা, এই সমস্ত বই হচ্ছে ... যেমন সুকুমার সেন তার বাংলা সাহিত্যে উপন্যাসের ধারার আলোচনায় পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে উপন্যাসটা উনি বোঝেননি, কিন্তু লিখতে হবে বলে লিখেছেন। ওর মতো করে উনি প্রভাব সিস্টেমেটিক ওয়েতে যেভাবে দিতে হয়, প্রথাসিদ্ধ বিচার করার যে মানদণ্ড, তাতে ওগুলো বিচার করেছেন। ওভাবে হয় না। ওরকম লোকের কাছে তুমি যদি জেমস জয়েসের ইউলিসিস ফেলে দাও, তারা ওই মাপকাঠিতেই মাপার চেষ্টা করবেন, কেননা তারা ওই বইটা উপভোগ করবেন না। আনকোট। সুকুমার সেন সম্বন্ধে সমালোচনা, অবশ্যই গঠনমূলক সমালোচনা, যেটা প্রথমেই বললাম, চলতেই পারে। আমার কোথাও একটু মনে হলো যে এরকম একজন বড় মাপের লেখক, ভাষাবিদ সম্বন্ধে এই বক্তব্য পেশটা হয়তো একটু বেশি ডাইরেক্ট হয়ে গেল, মানে একটু কোথাও যেন আমার মনে হলো যে ব্যক্তি আক্রমণের দিকে চলে গেল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বিশেষত যেখানে তিনি বলছেন পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে উপন্যাসটি উনি বোঝেননি, কিন্তু লিখতে হবে বলে লিখেছেন। এটা একটু বেশি, আমার জন্য একটু বেশি ডাইরেক্ট আক্রমণের মতন শোনালো আর কি। হয়তো এই লাইনটা না বললেও উনি পারতেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন, যেরকম বলছি। এবারে আসি একটা একটু জটিল জায়গায়। আমি প্রথমে কোট করছি। একবার আমাকে জিজ্ঞেস করেছিল একটা সভায়, আপনার লেখাতে সমাজ সংস্কারের কোনো কথা থাকে না কেন?
বা সমাজের এই ব্যাপার থাকে না কেন? আমি তার উত্তরে বলেছিলাম, দেখুন, বেগুন বেচতে বসেছি, আমার কাছে ঢ্যাঁড়স খুঁজলে তো হবে না। এটা আমার কাছে একটু গোলমেলে লেগেছে। মানে বেগুন বেচতে বসেছি, ঢ্যাঁড়স খুঁজলে তো হবে না। বেগুন বেচাটা অবশ্যই উনি ওনার নিজের লেখালেখির কথা বলেছেন, ঠিক আছে, খুব ভালো কথাই। উনি বেগুন বেচছেন, আমরা সেই বেগুন কিনছি, কোনো সমস্যা নেই। এবার ঢ্যাঁড়সটাকে উনি বলছেন হচ্ছে সমাজ সংস্কার। এবার এর দুটো এক্সপ্লেনেশন হতে পারে। এক হচ্ছে ওনার কাছে বেগুন আর ঢ্যাঁড়সের গুরুত্ব সমান, উনি জাস্ট একটাকে বেছে নিয়েছেন আর একটাকে বেছে নেননি, হতেই পারে। আর একটা হতে পারে যে বেগুনটা ওনার কাছে একটা বেটার সবজি, ঢ্যাঁড়সটা একটু কম দামি সবজি। সেখানে ব্যাপারটা একটু জটিল হয়ে যায়, অনেক রকমভাবে জটিল হয়। কীরকমভাবে জটিল হতে পারে সেটা আমরা যেরকম ইন্টারভিউটা নিয়ে এগোবো আমরা সেরকম ডিসকাস করব। কিন্তু যদি বেগুন আর ঢ্যাঁড়সের মূল্য ওনার কাছে সমান হয়, তাহলে আমাদের এখানে এই জায়গাটা থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝে নিতে হবে, উনি লিখেছেন, খুব ভালো লিখেছেন, কিন্তু উনি সমাজ সংস্কারের পক্ষে ছিলেন না। তার কারণ বহু লেখক বা লেখিকা কিন্তু যেমন ভালো লিখেছেন, তার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারের উপরে নানা রকম চিন্তাভাবনা গল্পের চরিত্রদের মাধ্যমে, এমন নয় যে প্রবন্ধের মাধ্যমে, গল্পের চরিত্রদের মাধ্যমে রেখেছেন, এবং সেটা খুব ভালোভাবে গ্রহণযোগ্য হয়েছে। তাই নিয়ে সমাজে চিন্তাভাবনা হয়েছে, নানা রকম কথাবার্তা হয়েছে, এবং সেখান থেকে সমাজ হয়তো কোথাও একটু এগোতে পেরেছে। সমাজ সংস্কারে লেখক লেখিকাদের ভূমিকা কিন্তু ভয়ানক, একদম আন্ডার এস্টিমেট করা যাবে না। ঠিক যেরকম আঙ্কেল টমস কেবিনের কথা একটা শর্টে বলেছিলাম কিছুদিন আগে, ওটা পড়ছি এখন ইংরেজিতে। তো সেখানে কিন্তু ওই আঙ্কেল টমস কেবিনটা লেখার পরে তারপরেই কিন্তু আমেরিকান সিভিল ওয়ারটা শুরু হয়, এবং তার ফলে গিয়ে কিন্তু কালো মানুষরা তাদের যোগ্য সম্মান পান, এবং সাদার্ন আমেরিকাতে, নর্থ আমেরিকা সাদার্ন পার্টে দাস প্রথা বা স্লেভারি কিন্তু অবলুপ্ত হয়। তার মানে একটা বইয়ের সোশ্যাল ইম্প্যাক্ট কোথায় যেতে পারে ভাবতে পারছেন? ভয়ানক জায়গায় যেতে পারে। এবং এই ধরনের লিটারেচারের কিন্তু শুধুমাত্র বিদেশ কেন, আমাদের ভারতেও যে খুব অভাব আছে তা নয়। ভারতেও কিন্তু মুলকরাজ আনন্দের মতন প্রচুর মানুষ আছেন যারা কিন্তু দারুণ লিখেছেন। প্রেমচাঁদ আছেন, এবং তাদের কিন্তু লেখার মধ্যে সামাজিক পরিবর্তনের যে প্রয়োজনীয়তা এবং যে বিভিন্ন কুপ্রথা ভয়ানকভাবে উঠে এসছে, তাই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন লিটারারি যে মিট হয় সেখানেও ডিসকাশন হয়েছে। সমাজ কিন্তু একটু হলেও এগোতে পেরেছে। শীর্ষেন্দুবাবু সেই মানুষটি নন, এটা উনি পরিষ্কার করে দিয়েছেন। উনি বেগুন খুঁজতে বেরিয়েছেন, উনি ঢ্যাঁড়স খুঁজলে হবে না। অর্থাৎ সমাজ সংস্কারের কথা উনি লেখেননি, এবং তার হয়তো খুব একটা পক্ষেও নয়। পক্ষে কি বিপক্ষে সেটা আমরা পরে বুঝতে পারবো। এরপরে কনিষ্কবাবু তাকে প্রশ্ন করেন যে কোন বই এখনও ফিরে ফিরে পড়তে ইচ্ছা করে। তো উনি দস্তয়েভস্কির ইডিয়েটের কথা বলেছেন। ইডিয়েট আমার কাছে আছে, কিন্তু ভিতরের দিকে আছে, বার করলাম না। আরেকটা বই ওনার খুব পড়তে ইচ্ছা করে, সেটা হচ্ছে নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, দস্তয়েভস্কির লেখা। তো দস্তয়েভস্কির প্রতি তার বিশেষ অনুরাগ ছিল, এটা আমরা বুঝতে পারি। তার ইডিয়েট এবং নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড তিনি আবার পড়তে চান, এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বঙ্কিমের প্রতি তার বিশেষ অনুরাগ আছে। বঙ্কিমবাবু আর কি তাকে গুরু বলে মানেন। আমি কোট করছি, বঙ্কিম আমাকে বরাবর সম্মোহিত করেছে, এখনও তাকে আমি গুরু বলে মানি। এখনও তার লেখা মনে পড়লে কানের ভিতর যেন ক্লাসিক্যাল মিউজিকের মতন কিছু একটা কাজ করতে থাকে। তবে এরকম আরও অনেক লেখা আছে, যে তার মধ্যে রবি ঠাকুরের বেশ কিছু লেখার কথা উনি বলেছেন। লেখার কথা বলেননি, বাট রবি ঠাকুরের ইন জেনারেল লেখার কথা বলেছেন, এবং বিভূতিভূষণ বাবুর কথাও কিন্তু উনি বারবার বলেছেন। তার প্রিয় কবিদের কথা উনি বলেছেন, জীবনানন্দ দাশ, টি.এস. এলিয়ট। এইসব বই আমার কাছে আছে, আর অতগুলো আর বার করে আনলাম না, আর বই বার করছি না, তার কারণ উনি প্রচুর বইয়ের কথা বলেছেন আর কি। তো এলিয়ট, জীবনানন্দ দাশ তার প্রিয় কবি। এছাড়া তিনি অ্যালবার্ট কামুর লেখা পড়তে ভালোবাসতেন, কাফকার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সতীন্দ্রনাথ ভাদুড়ী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আছেন। উনি এখানে লিখেছেন, শরদিন্দুর লেখা পড়লে বাংলা শেখা যায়, খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শরদিন্দুবাবু যদি ব্যোমকেশ সৃষ্টি না করতেন, তাহলে ছোট গল্পকার এবং ঔপন্যাসিক হিসাবে তিনি আরও বেশি নাম করতে পারতেন। এই মুহূর্তে মানে সর্বকালে এটা ছিল না আর কি। শরদিন্দুবাবু তার সব লেখার জন্যই খুব পাঠকের কাছে গ্রহণযোগ্য ছিল, এবং সব লেখা নিয়ে আলোচনা হতো। লাস্ট 20 ইয়ার্সে শরদিন্দুবাবু মানে ব্যোমকেশ, কিন্তু শরদিন্দুবাবুর যে ব্যোমকেশ তিনি যে সৃষ্টি করেছিলেন, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট ডিটেকটিভস এভার ক্রিয়েটেড। কিন্তু তার বাইরেও ব্যোমকেশ সারা জীবন না পড়েও আপনি যদি শরদিন্দুবাবুর লেখা পড়েন, তার ঐতিহাসিক কাহিনীগুলো, কুমার সম্ভবের কবি গৌড়মল্লার তুঙ্গভদ্রার তীরে, ইছামতির তীরে এসে যাচ্ছিল, তুঙ্গভদ্রার তীরে অসংখ্য ছোট গল্প, তাতে প্রেমের গল্প, সামাজিক গল্প, ভৌতিক গল্প, অসাধারণ ভৌতিক এবং অলৌকিক গল্প লিখেছেন, মাথা খারাপ করে দেওয়ার মতো।
সেই সবের জন্যও সমানভাবে বা আরও বেশি উনি খ্যাতি পেতে পারতেন, পেতে পারেন এখনও, কিন্তু সামহাও আমার যেন মনে হচ্ছে যে আমরা ওনাকে ব্যোমকেশের মধ্যে সীমাবদ্ধ করেছি, হুইচ ইজ এ ভেরি গ্রেভ ডিসসার্ভিস টু হিম আমার মনে হয়। তো যাই হোক, শরদিন্দুবাবুর কথা লিখেছেন উনি, শরৎচন্দ্রের কাছে শেখার আছে তাই লিখেছেন। শরৎচন্দ্রের ভালো গল্প বলতে পারতেন, দেবদাসের মধ্যে এত ত্রুটি আছে, উপন্যাস হিসাবে অনেক ত্রুটি, অনেক ফটিফাটা আছে, কিন্তু তা সত্ত্বেও 100 বছর পার হয়ে গেছে উপন্যাসের। তো এই সুনীল সমরেশ বসুর কথা বলেছেন, সুনীল গাঙ্গুলির কথা বলেছেন। তো এই কনিষ্কবাবু এরপরে এক সময় খুব অসাধারণ একটা প্রশ্ন করেন, খুব ভালো ইন্টারভিউ নিয়েছেন আর কি, প্রশ্নগুলো দারুণ দারুণ করেছেন। এত ভালো প্রশ্ন সবসময় ইন্টারভিউটা করে না। যাই হোক, বাদবাকি যেগুলো মনে পড়ছে সেগুলো বলবো না। তো কনিষ্কবাবু প্রশ্ন করছেন, মহাশ্বেতা দেবী একসময় বলেছিলেন সাহিত্য অনেকটাই ডকুমেন্টেশন অফ টাইম। সেই সময় যারা মহাশ্বেতা দেবীর সাহচর্য ছিলেন তারা সমসময়ের রাজনীতিকেই তাদের লেখায় এনেছিলেন। সাহিত্য কি ডকুমেন্টেশন অফ টাইম? দারুণ প্রশ্ন, সাহিত্য কি ডকুমেন্টেশন অফ টাইম? তার উত্তরে বিভিন্ন কথা বলার পর শীর্ষেন্দুবাবু বলছেন, আমি কোট করছি এবারে, কারণ কোট করে বলছি এই কারণেই যে উনি অ্যাকচুয়ালি কী বলেছিলেন সেটা জানা আপনাদের দরকার, যাতে আমার কথাগুলো আউট অফ কনটেক্সট না হয়ে যায়। কারণ এই সময় যে রাজনৈতিক সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে আউট অফ কনটেক্সট কথাবার্তা তুলে অনেকের কথা অনেক রকম ভুল ব্যাখ্যা হচ্ছে, সেই ফাঁদের মধ্যে আমি অন্তত আপনাদের ফেলব না। তো আমি কোট করছি, মহাশ্বেতাদি তো তার মতো করে রাজনীতির খানিকটা করতেন, এবং এই যে রাজনীতির কনসাসনেস, এটা কিন্তু আমার মনে হয় সাহিত্যের ক্ষতি করে। যে কারণে কমিউনিস্ট যুগে রাশিয়ায় যে সমস্ত সাহিত্য তৈরি হয়েছিল সেগুলো সমস্ত ছাই ভস্য। হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড লেখা হয়েছিল, এগুলো কোনো সাহিত্য নয়, আবর্জনা। এবং এটা মাও সেতুং বলেছিলেন, কমিউনিজমের নামে আমরা কতগুলো আবর্জনা তৈরি করেছি সাহিত্যে, আবর্জনাগুলোকে ফেলে দেওয়া উচিত। সোভিয়েত ইউনিয়নের সে সময়ে যে কবিতা ও গল্প লেখা হয়েছিল যাতে মার্কসিজমের জয় জয়কার, তার মধ্যে আমি ম্যাক্সিম গোর্কিকে ফেলছি না। ম্যাক্সিম গোর্কি হয়তো কমিউনিস্ট ছিলেন, নিশ্চয়ই ছিলেন, কিন্তু তিনি যা লিখেছেন সেগুলো অন্যরকম। তার মধ্যে দুটো বই পড়েছি, মাদার এবং মাই চাইল্ডহুড অসাধারণ, মাদারও ভালো। দস্তয়েভস্কিকে তো সোভিয়েতরা বলে রিঅ্যাকশনারি, কমিউনিস্টরা দস্তয়েভস্কিকে পছন্দ করে না, কিন্তু দস্তয়েভস্কির মতন লেখক কজন আছে পৃথিবীতে? সুতরাং রাজনীতি একটা জিনিস, সাহিত্যের বিষয় নয় এমন কিছুই নেই, হতেই পারে, কিন্তু সেটা প্রত্যক্ষ রাজনীতি নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি রাজনীতিকে লেখো তবে ঠিক আছে, তা না হলে মুশকিল, আনকোট। তো এটা একটা ব্যাপার। মহাশ্বেতা দেবী সম্বন্ধে উনি কিছু মন্তব্য করেছেন, তা বাদে রাজনৈতিক থিম নিয়ে যে লেখালেখি হয়েছে সেগুলোকে উনি সাহিত্য বলতে রাজি নন, এবং আবর্জনা ছাইভস্য সেটাই বলছেন। তবে ওনার গোর্কির মাদার এবং মাই চাইল্ডহুড বই দুটো খুব পছন্দ। মাদার অসাধারণ বই আমি পড়েছি, মাই চাইল্ডহুডটা আমি পড়িনি, আমার কাছে নেইও, এটা পড়ার ইচ্ছা আছে অবশ্যই। দস্তয়েভস্কি সম্বন্ধে যেটা বলেছেন অবভিয়াসলি সেটা একেবারেই পুরোপুরি ঠিক। তো এই মোটামুটি হচ্ছে প্রথম 28 তারিখের পেপারের জিস্ট এইটাই। এবার পরের পেপারটাতে যাই। এবারে 5ই অক্টোবরের পেপারটা থেকে দেখতে শুরু করি। সমস্যা যেগুলো আছে সেটা এইটার মধ্যেই আছে, যদি সেগুলো সমস্যা হয়ে থাকে দেখবো আমরা যখন সেখানে পৌঁছাবো। কনিষ্কবাবু এরপর প্রশ্ন করছেন যে নিজস্ব লেখার ধরন আর কারো মতো যাতে না হয় সেটা মাথায় থাকতো তো। এটা একটা খুবই ভালো প্রশ্ন। আর একটা ভালো প্রশ্ন, প্রত্যেক লেখক বা লেখিকা চান যে তার নিজস্ব একটা স্টাইল তৈরি হোক, যে স্টাইলটার সঙ্গে মানুষ পরিচিত হয়। তো সেখানে উনি লিখেছেন যে, আমি কোট করছি, ভাষা নিয়ে আমি খুব ভাবিত ছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় ভাবত, সুনীল তো কবি, ভাষা সচেতন কবি। শ্যামলও খুব ভালো লেখক, খুব শক্তিশালী লেখক ছিল, একটাই দোষ ছিল, ও রিপিটেটিভ ছিল, মানে একটাই লেখা বহুবার লিখেছেন, আনকোট। শ্যামলবাবুর লেখা রিপিটেটিভ কিনা সেটা আপনারাই বলুন, আমি এতটা পড়িনি যে উনি রিপিটেটিভ লিখতেন কিনা আমি বলতে পারবো, তো সেটা একটা ব্যাপার। এছাড়া শক্তিশালী ভাষাশিল্পী হিসাবে উনি শীর্ষেন্দুবাবু সৈয়দ মুস্তাফা সিরাজের নাম করেছেন, অতীন বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন,
এবং বলেছেন যে সুনীলবাবু আর শীর্ষেন্দুবাবুর মধ্যে, ওনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, এক জায়গায় কাজ করতেন আনন্দতে, এবিপি প্রাইভেট লিমিটেড অ্যাকচুয়ালি। তো লেখা নিয়ে কখনো কথা হতো না, এটাই উনি বলেছেন। কিন্তু উনি এটা লেখা নিয়ে কখনো কথা হতো না বলেও সুনীলবাবুর একটা উপন্যাসের কথা উনি বলেছেন, সেটা হচ্ছে কালো রাস্তা সাদা বাড়ি। এই বইটা আমার কাছে বহুদিন আছে, পড়া হয়নি, এইবারে মনে হয় পড়তে হবে। তার কারণ শীর্ষেন্দুবাবুর মতন মানুষের কাছ থেকে যখন রেকমেন্ডেশন আসছে তখন সেটা নিশ্চয়ই পড়ে দেখতে হবে। আপনারা কি কালো রাস্তা সাদা বাড়ি পড়েছেন? কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো সেইটা একটা ব্যাপার। এরপরে উনি চলে যাচ্ছেন হচ্ছে এরপরে যে প্রশ্নটা আসছে সেখান থেকে একটু সমস্যা তৈরি হচ্ছে, দেখা যাক। কনিষ্কবাবু প্রশ্ন করছেন, আপনার ফর্মের উপরে সীমাহীন দক্ষতা, যদিও আপনি বলেছেন সেটা সচেতন নয়, আপনার ফর্ম নিয়ে এত নিরীক্ষার পরেও ট্র্যাজিক সমাপ্তি বলতে যা বোঝায় তা বড়ই কম, প্রায় নেই, কেন? শীর্ষেন্দুবাবুর কোনো গল্পেই ট্র্যাজেডি আছে সেরকমভাবে আমি মনে করতে পারি না, আমি অন্তত মনে করতে পারি না। যদি আপনাদের জানা থাকে যে কোনো গল্পে ট্র্যাজেডি আছে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার খুব একটা এই মুহূর্তে অন্তত মনে পড়ছে না। সেখানে উনি লিখছেন উত্তরে, আমি কোট করছি, সেইটার জন্য বলবো ঠাকুরই এটার কারণ। আমি গুরুদেবকে ভীষণ মানি, ভক্তকুল যেভাবে মানে তা নয়, আমি র্যাশনালি যেভাবে তাকে বুঝে ব্যাখ্যা করতে পেরেছিলাম সেভাবে। তিনি সাহিত্য নিয়ে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা হলো সাহিত্যে অশ্লীলতা কীরকম। সেখানে তিনি অ্যালাউ করেছেন, যেখানে প্রয়োজন হবে সেখানে লেখা যাবে। এত আধুনিক মনের মানুষ আমি দেখিনি। ঠাকুর বলতেন, তোমার লেখা পড়ে কেউ যদি হতাশ হয়ে যায়, জীবনযুদ্ধে হেরে যায়, সাহিত্য তো হেরে যায়, তারপর ... সাহিত্য তো মানুষের মঙ্গলার্থী, হিতযুক্ত যার সাহচর্যে মনুষ্য সমাজ মঙ্গলে অধিষ্ঠিত হয়, তাই সাহিত্য। সেটা এখানে পালিত হচ্ছে না। ট্র্যাজেডি দেখাতে হবে কখনো কখনো, কিন্তু একটা যেন ইঙ্গিত থাকে ইতিবাচক। ঠাকুর বলতে উনি অনুকূল ঠাকুরের কথা বলছেন। অনুকূল ঠাকুরের তিনি ভক্ত ছিলেন আজীবন। তার বহু বইতে মনে হয় শুরুতে অনুকূল ঠাকুরের নামও থাকে। এইটা নিয়ে কিছু মানুষের একটা খারাপ লাগা তৈরি হয়েছে, বা ব্যাপারটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারেননি। অনুকূল ঠাকুরের সম্বন্ধে উনি এত কথা বলছেন কী জন্য, বা অনুকূল ঠাকুরের ইঙ্গিতে তার সাহিত্য প্রভাবিত কিভাবে হচ্ছে, এটা একটা ব্যাপার। এবারে দেখুন, আমাদের হিন্দু ধর্মে প্রচুর দেবতার থেকে বড় কথা যে গডম্যানের প্রতি আমাদের কারো সবার নয়, সাপোজেডলি গডম্যানদের প্রতি আমাদের অনেক মানুষের কিন্তু বিশেষ আকর্ষণ আছে। শুরুটা খুব ভালোই হয়েছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দ সেই অর্থে বলতে গেলে তো এরাও গডম্যান, কিন্তু এরা সাধারণ মানুষের বহু ঊর্ধ্বে। সেটা তাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা ছিল কি না আমি বলতে পারবো না, কিন্তু অলৌকিক ক্ষমতা যদি নাও থাকে, মানুষ হিসাবে এতটা উপরের স্থানে ছিলেন যে তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলার কোনো জায়গা নেই আর কি, এবং বললে সেটা ঠিকও হবে না, তারপরে সাইকোলজিস্টের কাছেও যেতে হতে পারে যারা বলবে এটা। তো যাই হোক, এবার অনুকূল ঠাকুরের পক্ষে বিপক্ষে বলার লোক প্রচুর আছে। পক্ষে বিপক্ষে কোনোটাতেই আমি যাব না। আমি অনুকূল ঠাকুরের ভক্ত নেই, এইটুকু আমি বলতে পারি। আমি যার ভক্ত তিনি আমার পাশেই থাকেন। যা হোক, কিন্তু যদি শীর্ষেন্দুবাবু অনুকূল ঠাকুরের ভক্ত হয়, সে নিয়ে আমার নেগেটিভ কিছু বলার নেই। কিন্তু সাহিত্যের যে ব্যাখ্যা অনুকূল ঠাকুর দিয়েছিলেন বলে শীর্ষেন্দুবাবু দাবি করছেন, আমি তার সঙ্গে একমত নই। মিলনান্ত গল্প যেরকম প্রয়োজন, অসাধারণ কিছু ট্র্যাজেডি আছে যেগুলো থেকেও আমরা শিখতে পারি। ইনফ্যাক্ট মানুষ ভুল করলে বা মানুষের যদি লাইফে ট্র্যাজেডি থাকে, সেখান থেকে মানুষ অনেক বেশি শেখে রাদার দেন তারা যাদের জীবনে সমস্ত কিছু স্মুথলি হয়েছে, সবই মিলনান্তক হয়েছে। মিলনান্তক যাদের হয়নি তারা অনেক কিছু বেশি শিখতে পারে, কারণ ট্র্যাজেডি মানুষকে শেখায়, ভুল মানুষকে শেখায়। তো এই হিতযুক্ত এটাই যে সাহিত্য, আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। এর বাইরেও সাহিত্য আছে, হয়েছে, ভবিষ্যতেও হবে, যেখান থেকে আমরা শিখব। এ ব্যাপারে আমার অন্তত কোনো সন্দেহ নেই আর কি। তো এইটা একটা ব্যাপার। আপনাদের এই বিষয়ে কী মতামত জানাবেন
উনি অনুকূল ঠাকুরের ভক্ত, তাই নিয়ে আমার কিছু বলার নেই। কোন মানুষ কোন ঠাকুর বা কোন গডম্যানের ভক্ত হবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কিছু বলার আছে বলে আমি মনে করি না। তো যতক্ষণ না সেই ভক্ত হওয়ার ফলে তিনি সমাজের কোনো ক্ষতি করছেন, ততক্ষণ পর্যন্ত অন্তত বলার নেই। তো এইটা একটা ব্যাপার। এবারে বিতর্কিত মন্তব্য। প্রথমে কোট করে নিই, হাইকোর্ট। বিধবার বিয়ে হওয়া উচিত কি উচিত নয় এই নিয়ে অনেক তর্ক আছে। অনেক সময় হওয়া ভালো, অনেক সময় হওয়া ভালো না। আনকোট। খুব লোডেড স্টেটমেন্ট। বিধবার বিয়ে হওয়া উচিত কি উচিত নয় কে ঠিক করবে? আজকের দিনে দাঁড়িয়ে কি এই তর্কটা কি আছে আমাদের সমাজে? মানে লাস্ট 30-40 ইয়ার্সে এই তর্কটা কি আমাদের সমাজে আছে? আমি অন্তত শুনিনি। আমি মানে প্রথমে তো বেলঘড়িয়া স্কুলে পড়েছি, তারপর গোয়েঙ্কা কলেজে গেছি, সবগুলোই খুব সম্মানজনক জায়গা। তারপরেও বিভিন্ন ভালো ভালো জায়গায় কাজ করেছি। তারপরে এনজিও চালানোর সূত্রে দেশে বিদেশে, মানে দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন বিদেশের শহরে সব জায়গাতেই ঘোরাঘুরি করেছি। বিদেশ ছেড়ে গেলাম, দেশের মধ্যেও এই তর্কটা কি আছে লাস্ট 30-40 বছর যে বিধবার বিবাহ হওয়া উচিত কি উচিত না? আমি এটা পড়ে একটু স্তম্ভিত হয়ে গেলাম। আমার অ্যাকচুয়ালি যে এখন আমি হাসছি, আমার হাসিই পেল যে এই তর্কটা উনি কোথা থেকে পেলেন যে বিধবার বিয়ে হওয়া উচিত কি উচিত না এই নিয়ে অনেক তর্ক আছে। মানে কবে সেই তর্ক আছে আমি শুনিনি অন্তত। আমি আমার জীবদ্দশায় বিধবার বিয়ে হওয়া উচিত কি উচিত না এইটা নিয়ে তর্ক শুনিনি। বরং আমি এই তর্কটা শুনেছি যে বিধবা মেয়েটি বা ভদ্রমহিলা তিনি যদি আবার রিম্যারেজ করেন কাকে করা উচিত, কোন বয়সের মানুষকে করা উচিত, রাদার কোন পেশার মানুষকে করা উচিত, অবিবাহিত কোনো ভদ্রলোককে বিয়ে করা উচিত নাকি আগে বিয়ে হয়েছিল, স্ত্রী মারা গেছেন বা স্ত্রীর ডাইভোর্স হয়ে গেছে তাকে বিয়ে করা উচিত, আগের পক্ষের কি সন্তান থাকলে তাকে সে কতটা মেনে নিতে পারবে, যেমন সেই ভদ্রলোক যদি একজন বিধবা মহিলাকে বিয়ে করেন তার যদি সন্তান থাকে তাকে কতটা মেনে নিতে পারবেন। এই ধরনের রিয়েলিস্টিক তর্ক বিতর্কের জায়গা তো সবসময়ই আছে। সেটা শুধুমাত্র বিধবা মেয়ে বা মহিলার ক্ষেত্রে নয়, একজন তরুণী যুবতী বা যাই হোক এক ভদ্রমহিলা যখন বিয়ে করতে আসেন তখন এগুলো থাকে যে কাকে বিয়ে করতে হবে, করলে ঠিক হবে, যদি দেখে শুনে বিয়ে হয়। প্রেম করে হলে সেই সমস্ত সমস্যা নেই। তো বিধবার বিয়ে হবে কি হবে না এই তর্ক আমার 48 বছর বয়স, আমি আমার জীবদ্দশায় কোনোদিন শুনিনি। আমি প্রথম এইবারে এসে শুনলাম। আমার কাছে কিন্তু খুব এটা আশ্চর্যজনক লাগলো এবং যেরকম আমার হাসি পাচ্ছিল সেরকম আমার হাসিই পাচ্ছে, কিন্তু এখনও আমার কাছে কিন্তু এটা ঠিক বলে মনে হচ্ছে না এই বিষয়টা। অন এ মোর সিরিয়াস নোট, আমার মনে হয়েছে যে শীর্ষেন্দুবাবুর এই বক্তব্যে বিদ্যাসাগর মহাশয়ের যে পরিশ্রম ছিল, মনের জোর ছিল বিধবা বিবাহ চালু করার ক্ষেত্রে, এবং আপনারা হয়তো অনেকেই জানবেন যে এই কাজ করার ফলে বিদ্যাসাগর মহাশয়কে ড্রেনের পচা পাক, পচা ডিম, পচা টমেটোও ছুঁড়ে মারা হয়েছে রাস্তার মধ্যে। তার এই আত্মত্যাগ এবং তার এই পরিশ্রম, এটাকে একটা অপমান করা হয়েছে বলে মনে হয়েছে। এই ধরনের ডিসকাশনের আজকের সমাজে কেন 30-40 বছর আগেও সমাজে কোনো জায়গা ছিল বলে মনে হয় না। পার্টিকুলার এই স্টেটমেন্টটা শুনে আমার মনে হলো যে উনি ওই মানে বিধবা বিবাহ চালু করার সময় এবং ওই সময় থেকে একটা মাইন্ডসেট ছিল, সেই মাইন্ডসেটটাকে ধরে নিয়ে উনি চলে এসেছেন এবং হঠাৎ করে 2025-এ দাঁড়িয়ে বিধবা বিবাহ হওয়া উচিত কি উচিত না তাই নিয়ে একটা সমাজে ঝড় তুলতে চাইছেন না কী করতে চাইছেন। তো আমি এই মন্তব্যের সঙ্গে একেবারেই একমত হলাম না। তার প্রতি সম্পূর্ণ লেখক হিসাবে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেও আর কি। এরপরে যে প্রশ্নটা করেছেন কনিষ্কবাবু সেটা হচ্ছে সমাজ জীবনে নারীর ভূমিকাকে কী দেখেন। তারপর উনি একটা অ্যানথ্রোপোলজিক্যাল বা হিস্টোরিক্যাল একটা ন্যারেটিভ দিয়েছেন যে কীভাবে আস্তে আস্তে করে পরিবার গড়ে উঠলো একজন নারীকে কেন্দ্র করে, এবং নারী কীভাবে সে যে কেয়ার গিভার হিসাবে কীভাবে সে নিজেকে এস্টাবলিশ করেছে ওভার দ্য সেঞ্চুরিজ, ওভার দ্য মিলেনিয়ার্স, এবং কীভাবে সে সংসারকে ধরে রাখতে পারে, ধরে রাখে, সেই একটা ন্যারেটিভ উনি সেট করেছেন। সেটা ঠিকই আছে। আমাদের পরিবার তৈরি সেইভাবেই হয়েছিল, একটি ছেলে একটি মেয়ে একসঙ্গে থাকা, এবং সেখান থেকে শুরু করে কয়েকটি ছেলে কয়েকটি মেয়ে আলাদা আলাদাভাবে মানে একসঙ্গে দম্পতি হিসাবে থাকা, সেখান থেকে গ্রামের সৃষ্টি, গ্রাম থেকে শহরের সৃষ্টি, এবং সেখান থেকে স্টেটের সৃষ্টি বা একটা দেশের সৃষ্টি, এইভাবেই হয়। খুবই ভালো কথা। এইবারে তিনি নারী স্বাধীনতার একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটার দিকে যাচ্ছি আর কি। আমি কোট করছি এবারে। ধরো একটি মেয়ে মডেল হচ্ছে, বিজ্ঞাপনে তার শরীর দেখাচ্ছে, সে তো পণ্য, তাকে পণ্য করা হচ্ছে, কিন্তু সে ভাবছে এটা লিবারেশন। আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, তুমি ঘর থেকে বেরিয়ে এসেছো, আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, তুমি ঘর থেকে বেরিয়ে এসেছো ঠিকই,
কিন্তু তোমার মর্যাদা তো নেই, তোমাকে তো পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি বিজ্ঞাপনে একটি মেয়ের ছবি বিজ্ঞাপনে একটি মেয়ের ছবি দেখব কেন? মেয়েটি শরীর দেখাচ্ছে, তার মানে তার সেইটুকুই আছে, তার থেকে বেশি কিছু নেই। কিন্তু সে তো তা নয়, তার থেকে অনেক বেশি মহার্ঘ। তার থেকে অনেক বেশি মহার্ঘ সংসারের মধ্যে। সেখানে সে নারী না, স্ত্রী। তার আঁচলের ছায়ায় সবই রয়েছে। সেখানে তার অগাধ পরাক্রম, অবাধ ক্ষমতা। আয়ানকোট। এবার এটাকে বেশ কয়েকভাবে বিশ্লেষণ করা যায়। এক হচ্ছে যে ঠিকই যে বিজ্ঞাপনের বিভিন্ন জায়গায় এবং সিনেমাতেও নারীর শরীরকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা প্রায় পণ্য করে ফেলা হচ্ছে। অনেক নারী নিজেও সেটা করে ফেলছে, কিন্তু সেটা তাদের চয়েস। কেউ বলতেই পারে যে তাকে কেউ ফোর্স করছে, তাকে কেউ বেসিক্যালি ফোর্স করছে না, তাকে অফার দেওয়া হচ্ছে যে আমার এই বিজ্ঞাপনের জন্যে বা পার্টিকুলার এই ছবির জন্যে বা ওই ফটোশ্যুটের জন্যে তোমার শরীর দেখাতে হবে। সে সেটা অ্যাকসেপ্ট নাই করতে পারে, সে সেটা অ্যাকসেপ্ট করছে, জেনে বুঝে অ্যাকসেপ্ট করছে, না জেনে নয়। না জেনে হলে সেটা ধর্ষণের দিকে চলে যাবে বা মলেস্টেশনের দিকে চলে যাবে। সে নিজে ডিসাইড করছে। সেটা ভালো না খারাপ সেটা নিয়ে কথা হতেই পারে। আমারও মনে হয় যে এই মুহূর্তে নারী শরীর একটু বেশি এক্সপোজ, কিন্তু সেটা তো নারীর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে তার একটা মাত্র দিক, যেটা সে নিজে বেছে নিয়েছে যে আমি শরীর দেখাবো, তার শরীর সে দেখাবে। কারো মনে হতে পারে ঠিক হচ্ছে, কারোর মনে হতে পারে ঠিক হচ্ছে না, কারো মানসিকতা এই হতে পারে যে না ঠিক হচ্ছে না, বলে বাড়িতে গিয়ে ওই ক্লিপটাই খুলে দেখলো, বাহ বেশ দিব্যি লাগছে, তো বাইরে এসে বললে না ভালো হচ্ছে না, এটা সমাজ এভাবে সংস্কার হয় না। এরকম প্রচুর মানুষ সমাজে রয়েছে যারা মুখে এক কথা বলে, করে আর এক কথা। কিন্তু তার বাইরে যদি এই বিজ্ঞাপন বা সিনেমার লাইনটা ছেড়ে দিই, তার বাইরেও তো নারী মানে পুরুষের থেকে পিছিয়ে তো নেই, সমান জায়গায় রয়েছে বা কখনো এগিয়েও যাচ্ছে। সে ফাইটার জেট চালাচ্ছে, সে কমান্ডো তৈরি হচ্ছে, সে টিচার হচ্ছে, সে প্রফেসর হচ্ছে, সে আইএএস হচ্ছে, আইপিএস হচ্ছে। মানে সে হতে পারে না এরকম কোনো জিনিসই নেই। সুতরাং নারী ঘর থেকে বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, ওই বিজ্ঞাপন বা সিনেমা তার শুধুমাত্র একটা ট্রাঙ্কেটেড ভার্সন, একটা ছোট্ট অংশ অফ দ্য হোল থিং। পাই চার্ট জানেন তো, পাই চার্টের একটা ছোট্ট কোণ হচ্ছে ওইটা। তার বাইরে প্রচুর নারী আছে যারা কিন্তু প্রচুর পরিশ্রম করে সৎ পথে পয়সা উপার্জন করে নিয়ে আসছেন, বাড়িতে দিচ্ছেন। কেউ হয়তো দিচ্ছেন না ডেফিনেটলি, যেরকম সব পুরুষই রোজগার করে নিয়ে এসে বাড়িতেও দেয় না, অন্য কোথাও দেয়, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু যারা বিপথে গেছে তাদের কথা তো বলা হচ্ছে না, যারা সুপথে আছে এরকম প্রচুর নারী আছে। সুতরাং এখানে যে সেন্সটা উঠে আসছে যে নারীর আসল জায়গা বা অ্যাকচুয়াল জায়গা হচ্ছে বাড়িতে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, কখনো মেয়ে হিসাবে, এবং সেইটাই তার অ্যাকচুয়াল রোল, তার বাইরে আর কোনো রোল নেই। এটা আজকের যুগে আমার মনে হয় মেনে নেওয়াটা, এই ভিউটা মেনে নিয়ে চলাটা খুব মুশকিল। সমাজ বদলাচ্ছে, হ্যাঁ। কেউ বলতে পারে যে এর ফলে ভালো হবে না, ভালো হবে কি না হবে সে তো পরে বোঝা যাবে, সেটা তো এখন বোঝার জায়গা নেই। কিন্তু তারা বাইরে যাবে না, তারা শুধুমাত্র ঘরেই থাকবে, এই ভিউটা মনে হয় অ্যাকসেপ্টেবল নয় এই সময় আর কি। মনে হয় না, ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল নয়। তো সেইটা একটা ব্যাপার। এরপরে যেটা বলছেন, আমি আর একটা কোর্টে যাচ্ছি, সেটা আরও গোলমেলে। কোট করছি, একজন বিলেত ফেরত স্বামীর স্বল্প শিক্ষিত স্ত্রী, আগে তো এরকম বিয়ে হতো, কোনো অসুবিধা তো হতো না। তারা সারা জীবন সুখে কাটিয়েছে। নীরজশ্রী চৌধুরীর স্ত্রী তো খুব একটা বিদ্যাপতি ছিলেন না, দীর্ঘদিন তারা একসঙ্গে ছিলেন। হাইলি ইন্টেলেকচুয়াল এবং নন ইন্টেলেকচুয়ালের পাশাপাশি ঘর করে যাচ্ছে, কোনো তো অসুবিধা হয়নি। ছেলেপুলে হয়েছে, সবই হয়েছে। এখন তো দেখবে 5 বছর প্রেম করে বিয়ে করলো, অথচ 5 মাস বিয়ে টিকছে না, অথচ কত উচ্চাকাঙ্ক্ষা। এখন তো সমাজের একটা বিকেন্দ্রিকতা দেখতে পাচ্ছ, ভঙ্গুর অবস্থা আস্তে আস্তে ভেঙে ভেঙে যাচ্ছে। নারীর স্বাধীনতা বলতে ঠিক এই জিনিসটা আমি বুঝি না। আমি চাকরি করব, ইটস ওকে, যেখানে দরকার পড়বে করতে হবে, যেখানে দরকার নেই করবে না, কি আছে। আনকোট। খুব প্রবলেমেটিক স্টেটমেন্ট। আপনি জেন্ডার পার্সপেক্টিভ দিয়ে দেখুন, আপনি সোশ্যাল পার্সপেক্টিভ দিয়ে দেখুন, আপনি যেদিক দিয়ে দেখুন, দিজ আর ভেরি প্রবলেমেটিক স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো এই মুহূর্তে সমাজে কিন্তু প্রয়োজন নেই। মানে একজন হাইলি ইন্টেলেকচুয়াল পার্সনের সঙ্গে নন ইন্টেলেকচুয়াল তার স্ত্রী, তারা একসঙ্গে কাটিয়েছে, এটা রিয়ালিটি ছিল, ডেফিনেটলি ইট ওয়াজ রিয়ালিটি, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই রিয়ালিটিটাকেই কি এখন ধরে রাখতে হবে? সেইটাই কি একমাত্র রিয়ালিটি? ওয়াইফ ইন্টেলেকচুয়াল হলে কি সমস্যা? আমি বোকা বলে প্রতিপন্ন হবো এই ভয়? তাহলে আমি নিজেকে কেন বাড়াচ্ছি না? ব্যাপারটা হচ্ছে এরকম। পুরুষের যদি এত ভয় থাকে যে বুদ্ধিমতী স্ত্রী ঘরে আসলে আমার কি হবে, সে নিজে কেন বুদ্ধিমান হচ্ছে না? সে নিজে কেন পড়াশোনা করছে না? সে নিজেকে এখনও
ডেভেলপ করছে না কি জন্য? করতে তো বাধা নেই কোনো আর কি। সেই ফেলুদার কথা, আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধাটা কোথায়? তুমি অ্যাভারেজ থেকে উপরের দিকে যাও। আর শুধু যে বুদ্ধি দিয়ে একসঙ্গে থাকা যায় তাও নয়। যে কেউ মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হয় স্বামী বেশি বুদ্ধিমান বউ কম বুদ্ধিমান, বা নাহলে স্বামী কম বুদ্ধিমান বউ বেশি বুদ্ধিমান, বুদ্ধিমতী যাই বলুন। এই ইমব্যালেন্স সবসময়ই রয়েছে। ওরকমভাবে পুরুষ বলে সে বেশি বুদ্ধিমান এরকম কোনো কিন্তু কনসেপ্ট নেই। এইসব কথা কিন্তু বায়োলজি বা লাইফ সায়েন্স বা ফিজিওলজি কোনোটাই সাপোর্ট করে না। সায়েন্স এইসব কথা সাপোর্ট করে না, আর ব্যাপারটা তার নয়ও আর কি। তো এই যে ব্যাপার যে এখনও নারী যদি একটু নন ইন্টেলেকচুয়াল হয়ে থাকে তাহলেও সে বিয়ে করে সুখী হবে, এটা এটা ডিফিকাল্ট। এই সব স্টেটমেন্ট মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। এগুলো খুব মনে হচ্ছে যে প্রাচীন মুঘল সাম্রাজ্যের কবর থেকে এই কথাগুলো উঠে আসছে। মানে এটার মধ্যে কোনো আধুনিকতা বলবো না, আধুনিক চিন্তাভাবনা সময়ের সঙ্গে সঙ্গে বদলে নিয়ে এই সময়ের সঙ্গে বা যেটা হওয়া উচিত, মানে এই নন ইন্টেলেকচুয়াল হয়ে থাকা মানে পড়াশোনাটাকে মেয়েদের কোথাও আটকে দেওয়া, কোথাও একটা পড়াশোনা করছো শুধুমাত্র বিয়ের জন্য, এটাই তো আমার ভবিতব্য, সেখান থেকে আর চাকরি বাকরির দরকার নেই, বুদ্ধিচর্চার দরকার নেই, এই সব সাবটেক্সটগুলো উঠে আসে। এবং শেষে যেটা রয়েছে সেটা তো আমি চাকরি করবো, ইটস ওকে, যেখানে দরকার পড়বে করতে হবে, যেখানে দরকার নেই করবে না, কি আছে? কে ডিসাইড করবে একটা মেয়ে চাকরি করবে কি করবে না? মানে আমরা ছেলেরা পড়াশোনা করি, সেখান থেকে চাকরি করব বা বিজনেস করব বা কেউ না কিছু না কিছু পেশাতে যাবো, এটা এক্সপেক্টেড। মেয়েদের ক্ষেত্রেও সেটা এক্সপেক্টেড হবে না, এবং সেটা কে ডিসাইড করে দেবে তারা চাকরি করবে কি করবে না? তো আমার কাছে এই স্টেটমেন্টগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। আমরা আরও বেশি পচাবাগে ঢুকতে যাচ্ছি আনফর্চুনেটলি। কনিষ্কবাবু জিজ্ঞেস করছেন যে আপনার লেখায় তো কি ব্রাহ্মণ্যবাদের প্রভাব আছে? তাতে শীর্ষেন্দুবাবু বলছেন, আমি কোট করছি অ্যাগেইন, বর্ণাশ্রমের প্রভাব আছে, ব্রাহ্মণ্যবাদের নেই। বর্ণাশ্রমকে তো আজকাল অস্বীকার করা হচ্ছে এবং মনে হচ্ছে এটাকে ইল্লিগাল বলার চেষ্টা করা হচ্ছে, এটাই বলা হয় আজকাল। লোকে এই নিয়ে এখন কথাবার্তা বলে না, এবং মানুষে মানুষে সমান এটাই বলা হয় আজকাল। মানুষে মানুষে সমান এটাই বলা হয় আজকাল। কিন্তু তুমি যদি প্রকৃতির দিকে দেখো, সেখানে তুমি কি দেখতে পাও? একটা বুলডগ আর একটা নেড়ি কুকুর তো সমান নয়। কি বলতে চাইছেন? বলতেটা কি চাইছেন? মানুষে মানুষে সমান এটা কি এখন বলার চেষ্টা করা হয়? মানে মানুষ মানুষ সমান নয়। ব্রাহ্মণ হলে উপরের দিকে, ওই কায়স্থ তার নিচের দিকে, ওবিসিকে কোথায় ফেলেন আমি জানি না উনি, শিডিউল কাস্ট হলে আরও নিচের দিকে, শিডিউল ট্রাইব হলে আরও নিচের দিকে, এবং মানুষ মানুষের সমান নয় এটা উনি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে। এবং একটা বুলডগ আর নেড়ি কুকুর তো সমান নয়। মানে আপনি বুলডগ, ওই বললাম যে অশ্লীলতার দিকে যাব না, এবং তার নিচের কাস্ট হলে ব্রাহ্মণ্যবাদে ওই আপনার ওই ব্রাহ্মণ্যবাদ অনুযায়ী যত নিচের দিকে যাবে তারা হচ্ছে নেড়ি কুকুর। এইসব কথা বলতে পারছেন এই সময় দাঁড়িয়ে? আচ্ছা ঠিক আছে। উনি বলছেন যে, আবার কোট করছি, প্রকৃতিতে যা কিছু আছে সব ক্লাসিফাইড, ওখানে কোনো কিছুরই সাম্যবাদ নেই। শ্রীকৃষ্ণ বলেছিলেন গীতায়, আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। কিসের ভিত্তিতে সৃষ্টি হয়েছিল? কর্মবিভাজন। যে যে কাজটা ভালো করতে পারে, সকলের দ্বারা তো সব কাজ হয় না, হবে না, তাই কর্মবিভাজন থেকে বর্ণাশ্রম তৈরি হলো। এখন এটাকেও তুলে দিতে চাইছো। তুলে দিতে চাইলেই যে তুমি তুলে দিতে পারবে এমন নয়। তুমি কি দিয়ে অস্বীকার করবে? কোনো যুক্তি নেই। তুমি একটা প্রবল ভাববাদ দিয়ে বলছো যে এগুলোর প্রয়োজন নেই। মানুষে মানুষে কোনো তফাৎ নেই। আছে, মানুষে মানুষে তফাৎ আছে। তফাৎ নেই বলছো কেন? আছে তো। একটা কাবুলিওয়ালা বা পাঞ্জাবির যে চেহারা, তোমার কি সেই চেহারা? দিস স্টেটমেন্টস আর কোয়াইট আনবিলিভেবল, একদমই আনবিলিভেবল। আমি প্রথমে বলেছিলাম যে এটা রোস্টিং চ্যানেল নয়, যাব না, ব্যক্তি আক্রমণও যাব না, কোনো অশ্লীল কথার মধ্যে তো অবশ্যই যাব না, সেটা তো অবশ্যই যাব না। কিন্তু এই স্টেটমেন্টগুলো কি স্টেটমেন্ট পড়ছি এখন, সেটাকে তুমি তুলে দিতে চাইছো। তুলে দিতে চাইলেই তো তুমি তুলে দিতে পারবে এমন নয়। তুমি কি দিয়ে অস্বীকার করবে? কোনো যুক্তি নেই। তুমি একটা প্রবল ভাববাদ দিয়ে বলছো এগুলোর প্রয়োজন নেই, মানুষে মানুষ তফাৎ নেই। আছে। কাস্টিজমটাকে উনি ভয়ানকভাবে বিশ্বাস করেন, সেটাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।
লাইক সাম রিলিক ফ্রম দ্য পাস্ট। অতীতের 250-300 বছরের পুরনো বটগাছ যেরকম থাকে দেখবেন যে অনেক শাখা প্রশাখা, ওই আপনার স্তম্ভমূল ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে সে নিজের জমি ছাড়তে চায় না। তার আশেপাশে হয়তো একটাও আর বটগাছ নেই, কিন্তু সেই বটগাছ এখনও বেঁচে আছে, থাকবে হয়তো আরও বহুদিন, এবং সেগুলোকে প্রমোট করছে। শীর্ষেন্দুবাবুর এই কথাগুলো একটা ভয়ানক অতীত, কাস্টিজমের অতীত, সোকল্ড হায়ার কাস্টের দ্বারা লোয়ার কাস্টদের উপরে যে অত্যাচার, বিনা পয়সায় খাটিয়ে নেওয়া, ধর্ষণ করা মেয়েদেরকে, তাদের ছায়া গায়ে লাগলে তাদেরকে বেত মারা, নিজেকে শুদ্ধ করা, তাদের হাতের জল খেতে না চাওয়া, দক্ষিণ ভারতে মেয়েদের স্তন ঢাকতে না দেওয়া, এবং স্তন ঢাকতে গেলে ব্রেস্ট ট্যাক্স দিতে হতো, স্তন কর দিতে হতো, আপনারা হয়তো অনেকেই জানেন। সেই সমস্ত গন্ধগুলো ভেসে আসছে। এগুলো তো একমাত্রিক নয় যে শুধু কাস্টিজমটা রেখে গেলাম, বর্ণাশ্রমটা রেখে গেলাম তাহলেই হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আরও অনেক বেশি ব্যাগেজ আছে, অনেক বেশি অনেক কিছু অ্যাটাচ থাকে এই জিনিসগুলোর সঙ্গে। কাস্টিজম শুধু বর্ণাশ্রম এই কথা বলে দিলেই হয় না, তার ফলে কি হতো সেগুলোকেও মাথায় রাখতে হবে। এবং যারা এগুলোকে আজকের যুগেও আপহোল্ড করতে চাইছে তাদের মাথাতেও কিন্তু এইগুলো আছে যে এদের সঙ্গে এরকমই করা উচিত। কাস্টিজম জিনিসটা শূন্যে ভেসে চলে আসেনি, তার সঙ্গে এই সমস্ত জিনিস ছিল। সেই সমস্ত মানে স্বাধীনতার আগে এই সোকল লোয়ার কাস্টের লোকেরা কোনো জমি কিনে রাখতে পারত না, জমি প্রাইভেট প্রপার্টি ছিল না। অনেক সময়ই হচ্ছে ওই আমেরিকান স্লেভারির মতন এদেরকে দিয়ে বেকার খাটানো হতো, এদের কিছুই থাকতো না, কোনো ভালো অফিসে চাকরি পেত না, কোনো জায়গায় প্রবেশাধিকার ছিল না। এমনকি স্বাধীনতার পরেও লোয়ার কাস্ট কমিউনিটি থেকে যখন আইএএস অফিসার হয়েছে তাদের জন্য সম্পূর্ণ আলাদা টেবিল, আলাদা জলের কুজো, আলাদা জলের গ্লাস, খাবার আলাদা জায়গা, এই সমস্ত কিছু ছিল। সেই সব ডকুমেন্টেড আর কি, এসব গল্প কথা নয়, এইসব নিয়ে আমার প্রচুর পড়াশোনা আছে। তো ওই যখন উনি বর্ণাশ্রমটা বজায় রাখতে চাইছেন তখন হয়তো উনি সোকল লোয়ার কাস্ট সম্বন্ধে আবার এইগুলোই ভাবছেন, ডেফিনেটলি ভাবছেন। উনি শিক্ষিত মানুষ, উনি তো মানে রাজনৈতিক নেতার ভাষণ শুনে বড় হওয়া মানুষ নয় যে তার জ্ঞান ভাষা, তার জ্ঞান স্পষ্ট, এবং ইমপ্লিকেশনগুলো কিন্তু এরকম যেগুলো কিন্তু এই সমাজের নয়। উনি মনে হয় 1947 সালের আগে যখন একদম, আপনারা হয়তো জানেন, একটু জাস্ট এই কথাটা বলে নিতে হবে, আদি বৈদিক যুগে কিন্তু কাস্টিজম রিজিড ছিল না, বাই বার্থ ছিল না। আদি বৈদিক যুগে যেটা ছিল সেটা হচ্ছে বৈদিক যুগে মানুষের কোয়ালিটি অনুযায়ী তার কাস্ট ডিনোট করা হতো। যেটা আমিষের কথা আপনারা নিশ্চয়ই জানেন, এখন মাইথোলজিক্যাল লেখালেখি করছে এবং বেশ ভালো লিখছে, জনপ্রিয় লেখক। ও 3 খণ্ডে ওর একটা রামায়ণের রিটেলিং আছে, দ্য শিবা ট্রিলজি, সরি রামায়ণ না, শিবের একটা রিটেলিং আছে। শিব ঠাকুরকে উনি একজন মানুষ হিসাবে কল্পনা করেছিল এবং তার বিভিন্ন কর্মকাণ্ড ভালো লিখেছে, আমি পড়েছি শিবা ট্রিলজি। তো সেখানেও কিন্তু আমি সেটাই লিখেছিল যে সেই সময়কার ছেলেমেয়েরা সব একসঙ্গে বড় হতো, কাস্ট বলে কিছু ছিল না, মানে কাস্ট ছিল বাট একসঙ্গে বড় হওয়ার পর 18 বছর বয়সে একটা পরীক্ষা দিতে হতো, সেখানে যোগ্যতা অনুযায়ী কাস্ট অ্যালট করা হতো। বাট লেটার বৈদিক এজ বা পরবর্তী বৈদিক যুগে এসে কাস্টটা কিন্তু বাই বার্থ হয়ে গেল। তার কারণ যারা আর্লি বৈদিক এজে হায়ার কাস্ট অর্জন করতেন তারা বুঝে গেলেন যে হায়ার কাস্টে মজা বেশি, লোয়ার কাস্টে মজা কম ন্যাচারালি। তো সেই সময় বংশ পরম্পরা যাতে কাস্টটাকে একই রাখা যায় সেই জন্য কিন্তু কাস্টটাকে ওখানে রিজিড করে দেওয়া হলো, বাই বার্থ হয়ে গেল। অর্থাৎ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে, শূদ্রর ছেলে শূদ্রই হবে। কাস্ট মোবিলিটির আর জায়গা থাকতো না, সেখানে কোয়ালিটির জায়গাটা বন্ধ হয়ে গেল। যাই হোক, শীর্ষেন্দুবাবু যখন এগুলো লিখছেন তখন মনে হচ্ছে যে উনি সেই লেটার বৈদিক এজ পরবর্তী বৈদিক যুগ থেকে সরাসরি 2025-এ এসে উপস্থিত হয়ে তার এই সামাজিক বক্তব্য দিচ্ছেন। কনিষ্কবাবু এরপরে প্রশ্ন করছেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, ভিডিও লম্বা হচ্ছে, বাট ভিডিওটা ছোটো করার কোনো জায়গা ছিল না এবং দরকারও নেই ভিডিওটাকে ছোটো করার। আর শুধুমাত্র গোলমেলে জায়গাগুলো যদি তুলে আনতাম, সেটা আউট অফ কনটেক্সট অনুযায়ী আরও দারুণ দারুণ কথাগুলো বলেছেন যেখান থেকে আমরা শিখতে পারি, সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হতাম। ঠিক শীর্ষেন্দুবাবুর কথাগুলো হচ্ছে আমাদের সমাজের মতন, সমাজে যেরকম ভালো দিক আছে সেই ভালো দিকগুলো আমাদের নিতে হবে, খারাপ দিকও আছে, খারাপ দিকগুলো আমাদের নিতে হবে। আচ্ছা, কনিষ্কবাবু বলছেন আপনার লেখায় অসবর্ণ বিবাহ খুঁজে পাওয়া যায় না, এই কারণে অসবর্ণ বিবাহ মানে ইন্টারকাস্ট ম্যারেজ, হায়ার কাস্ট লোয়ার কাস্ট ম্যারেজ এরকম। উনি বলছেন, আমি কোট করছি, অসবর্ণ বিবাহ আছে, একটাই উপন্যাসের মধ্যে আছে, সেটাই আমি অবশ্য অসবর্ণ বিবাহের কুফল দেখিয়েছি।
আমার সব ওই বামুনেই প্রেম হয়, কায়েতেই প্রেম হয়, অসবর্ণ প্রেম সচেতনভাবে অ্যাভয়েড করি। আনকোট। আবার সেই বর্ণাশ্রম, কাস্টিজম, যেটা বললাম যে এই কথাগুলো, এইগুলো শুধু শব্দ নয়, এর সঙ্গে অনেক ব্যাগেজ অ্যাটাচ থাকে। ওই অসবর্ণ বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজ যে হবে না, এটাও তার একটা ব্যাগেজ। বামুনে প্রেম, কায়েতে প্রেম, শিডিউল কাস্ট প্রেম, শিডিউল টাইম প্রেম, এর মধ্যে আর কোনো মোবিলিটি থাকা উচিত নয় বলেই উনি মনে করেন। একটা গল্পেই অসবর্ণ বিবাহ দেখিয়েছেন এবং সেটাতেও তার কুফল দেখিয়েছেন। মানে এই সময় দাঁড়িয়ে এগুলো যে কেউ এত সচেতনভাবে ভাবে, সেটাও একটা ভাবা মুশকিল, যদিও অসম্ভব নয়। আপনি পাত্রপাত্রীর কলম খুললেই দেখবেন যে ব্রাহ্মণ পাত্রী, নমশূদ্র পাত্রী, ওরাও পাত্রী, মুন্ডা পাত্রী সবই আছে, সাহা পাত্রী এবং পাত্র, অবশ্যই পাত্র। তো অসবর্ণ বিবাহের অনেকেই এখনও পছন্দ করেন না, কিন্তু পছন্দ না করলেও সেই জিনিসটা চোরাগোপ্তা রাখা হয়। এত অ্যাক্টিভলি সেটাকে প্রমোট করা যে বামুনেই প্রেম, কায়েতেই প্রেম, সেটা হতে হবে, এটা বেশ একটা মারাত্মক ব্যাপার। বেশ পিছিয়ে পড়া মানসিকতার মানুষ তো অবশ্যই, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, এরপরে পাঠককে কিভাবে দেখেন, শেষের দিকে চলে এসেছি। এটাই, এরপরে আর কিছু কভার করার খুব একটা দরকার নেই। তো উনি লিখেছেন যে পাঠককে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না, আবার বন্ধু হিসাবেও দেখি না, পাঠকের জন্য কখনোই লিখিনি। কখনো মনে হয়নি পাঠক আমার বিচার করবে বা পাঠক যা চাইবে আমি তাই লিখব। অনেকে বলেন পাঠক আমার লক্ষ্মী, বিমল মিত্র তাই বলতেন। আমি তো আমার জন্য লিখি, পাঠকের জন্য লিখব কেন? পাঠক যা চায় তাই লিখব নাকি আমি? পাঠক পড়লে পড়লো, না পড়লে না পড়লো। টাকার জন্য না, খ্যাতির জন্য না, পাঠকের জন্য না, আমার যা মনে হবে আমি তাই লিখব। পাঠককে খুশি করার কোনো লেখা আমার মাথাতেই আসবে না। আনকোট। ব্যাপারটার মধ্যে এটা একটা ডবল এজ সোর্ড, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। লেখালেখির ক্ষেত্রে পাঠক, সিনেমার ক্ষেত্রে দর্শক, তাদেরকে দেওয়ার জন্য আমার নিজস্ব কিছু আছে কি? যদি সেটা থাকে, তাহলে আমি সেই নিজস্ব লেখা পাঠককে দিতে পারি। পাঠক কি চাইলো সেটা আমি নাও ভাবতে পারি। পাঠক ইন জেনারেল কিন্তু ইন্টেলিজেন্ট। পাঠক যেটা চাইছে সেটা যদি লেখক বা লেখিকা নাও দেন, তার বদলে যদি এমন কিছু দেন যেটা তার দেওয়ার ছিল, লেখক বা লেখিকার, কিন্তু সেটা অন্যরকম এবং ভালো এবং প্রয়োজনীয়, পাঠক কিন্তু সেটা লুফে নেয়। এটা কিন্তু বারবার দেখা গেছে। অনেক সময় যেটা হয় যে হয়তো সেই সময় লুফে নেয় না, পরে গিয়ে লুফে নেয়। হয়তো সেই সময় অ্যাপ্রিসিয়েশন পেল না, কিন্তু 5-7 বছর পরে সেটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক হয়ে গেল। এরকম কিন্তু বহুবার হয়েছে। সুতরাং পাঠকদের জন্য যে সবসময় লিখতে হবে, এটা খুব সত্যি নয়, বা দর্শকের জন্যই সিনেমা বানাতে হবে তা নয়। আমার যদি একটা কিছু বলার থাকে, আমি যদি মনে করি যে এটা দর্শক বা পাঠক পড়বে বা দর্শক লিখবে, মেবি এখন নয়, মেবি পরে, সেটা কিন্তু আমি করতে পারি। একটা সময় না একটা সময় সেই লেখা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হবে। কিন্তু সেটা বলার মধ্যে মনে হয় আরেকটু কমনীয়তা থাকলে ভালো হতো বলে আমার মনে হয়েছে। যে পাঠক, শীর্ষেন্দুবাবু কেন, শেক্সপিয়ারকেও শেক্সপিয়ার বানিয়েছে। শেক্সপিয়ারের তো কেউ নাম জানত না, যদি তার লেখা কেউ না পড়তো তাহলে সর্বকালের সেরা লেখক বলে বিবেচিতও হতেন না, বা অন্যান্য যারাই আছেন। রবি ঠাকুরের নোবেল তো পেয়ে গেলেন, ঠিক আছে, রবি ঠাকুরের লেখা যদি কেউ না বলতো, না পড়তো, বা কেউ যদি অ্যাপ্রিসিয়েট না করতো, তাহলে রবি ঠাকুর কী করে রবি ঠাকুর হতেন? তো পাঠকের একটা গুরুত্ব কিন্তু লেখক লেখিকাকে দাঁড় করানোর ক্ষেত্রে আছেই। সেইখানে পাঠকের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত বলে আমার মনে হয়। ওই যে বললাম যে পাঠক যা চাইছে তার বাইরে জিনিস আমি দিতেই পারি, যদি আমার সেই কনভিকশানটা থাকে যে আমি যেটা দিচ্ছি সেটা দরকার আছে সমাজে দেওয়া, সেই জিনিসটা পাঠক আজ না পড়লেও কাল পড়বে, তাহলে ঠিক আছে। কিন্তু পাঠককে একেবারে অস্বীকার করে মুখের উপর বলে দেওয়া যে তাদের জন্য কখনোই লিখিনি। এবার পাঠকের জন্য লেখার একটা সমস্যা আছে। পাঠক, যদি আজকের পাঠক বলি, বেশিরভাগই হয়তো চাইছে যে প্রেমের গল্প, সেটা এসে যাচ্ছে, একই প্রেমের গল্প নাম পরিবর্তন করে এসে যাচ্ছে নানারকমভাবে। ভূতের গল্প চাইছে, সেটাও এসে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে পাঠকের কাছে জনপ্রিয় থাকার খুব সহজ উপায় আর কি।
এতে লেখক বা লেখিকার নিজের কোনো পুষ্টি হয় বলে আমার অন্তত মনে হয় না আর কি। এবং এইভাবে কেউ সর্বকালের সেরা হতো, মানে সর্বকালের সেরা ছেড়ে দিন, এইভাবে কেউ মহান খ্যাতি অর্জন করতে পারেনি আর কি। একই জিনিস বারবার দিয়ে যাওয়া, সেখানে ডিফারেন্ট জিনিস দেওয়ার দরকার অবশ্যই আছে, এবং সেই ডিফারেন্ট জিনিস দিতে গেলে পাঠক যা চাইছে সেখান থেকে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করতে হবে। ডিসোসিয়েট না করলে কিন্তু ব্যাপারটা হবে না আর কি। কিন্তু তবুও মানে 1 বছর পাঠকের জন্য দিলাম, 1 বছর নিজের জন্য লিখলাম, সব একটা ব্যালেন্স। এবং সেই কথাটা আমি পাঠককে কীভাবে বলছি সেটার মধ্যে একটা ব্যালেন্স থাকা, আরেকটু ব্যালেন্স থাকলে হয়তো ভালো হতো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো পাঠককে উনি একটু ছোটোই করলেন এটা বলে, যারা ওকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় বানিয়েছেন 1-2 বছরে নয়, বছরের পর বছর, দশকের পর দশক ধরে তাকে মানুষ সম্মানের সঙ্গে মাথায় রেখেছে, সেটা হয়তো আরেকটু কোমলভাবে ব্যাপারটা বলতে পারতেন। এটা আমার ব্যক্তিগত মতামত। এই ছিল মোটামুটি, আর এই নিয়ে কিছু বলার নেই। আমি পুরোটাই একদম আনবায়াসড, অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত না, যা আমার ব্যক্তিগত মতামত হিসাবে বলছি যে কী হওয়া উচিত না, সবটাই বললাম। আপনাদের কেমন লাগলো, ইন্টারভিউটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, যেভাবে আমি অ্যানালাইজ করলাম সেটা কেমন লাগলো, এই নিয়ে মতামত দিতে পারেন। আমার কোনো মতামত আপনার খারাপও লাগতে পারে, অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং আপনার সেই খারাপ লাগাটাকে আমি সম্মানও করি। তার রিপ্লাই আমাকে অবশ্যই দিতে পারেন যে কোন জায়গাটা ঠিক হলো না, কিন্তু ভাষার ব্যবহারে সতর্ক থাকবেন, অশালীনতার দিকে যাবেন না, আমি বলে দিচ্ছি। এই ইন্টারভিউ, শীর্ষেন্দুবাবুর ইন্টারভিউ কেমন লাগলো, শীর্ষেন্দুবাবু সম্বন্ধেও যখন যদি কেউ কিছু বলেন, আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের যে অশালীন শব্দের প্রয়োগ করবেন না। ভুলে যাবেন না যে শীর্ষেন্দুবাবু দশকের পর দশক বাঙালি পাঠকদের কাছে কিন্তু আমরা তাকে মাথায় করে রেখেছি, তাকে আমরা এতদিন ধরে শ্রদ্ধা সম্মান করে এসেছি। তার একটা ইন্টারভিউতে নিশ্চয়ই প্রবলেমেটিক দিক, সেটা বললামই যখন বলছিলাম, তার ভিত্তিতে তাকে পুরো ছুঁড়ে ফেলে দেওয়া বা অশ্লীল শব্দ প্রয়োগ করা, খারাপ ভাষার প্রয়োগ করা, তার সম্বন্ধে কুৎসিত ব্যক্তি আক্রমণে যাওয়া এবং রোস্ট করা, এটা কিন্তু একটা ভদ্র বই রিভিউয়ের চ্যানেলে সেটা কাম্য নয়, এটা মাথায় রাখবেন। এ বাদে আপনাদের সমস্ত ওপিনিয়ন, সমালোচনা, গঠনমূলক সমালোচনা ভীষণভাবে কাম্য। নিজেদের মতামত লিখে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত।